স্বাগতম সবাইকে। আমরা শুরু করছি আমাদের আজকের কোয়ান্টাম মেকানিক্স এর সেকেন্ড লেকচার, ফোর্থ ইয়ার সিলেবাস অনুযায়ী। এবং আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি, প্রথম চ্যাপ্টার, সেখানে অপারেটর এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারটার নাম। কিন্তু এখানে অপারেটরের বেসিক আইডিয়া গুলো থার্ড ইয়ার কোয়ান্টাম মেকানিক্স এ তোমরা পড়ে নিয়েছো, এবং সেটা মাথায় রেখেই এই অ্যাডভান্সড লেভেলটাতে একটু অ্যাডভান্সড রিপ্রেজেন্টেশন এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো এখানে ডিসকাস করা হবে, এবং তার ম্যাট্রিক্স ফর্মুলেশন কি হতে পারে, অর্থাৎ আমরা কোয়ান্টাম মেকানিক্স কে কিভাবে ম্যাট্রিক্স ফর্মুলেশনের সাহায্যে পড়তে পারি। এরপরে এই বিষয়ের সিলেবাসে কিছু অ্যাডভান্সড কনসেপ্ট রয়েছে, যেমন স্ক্যাটারিং পড়বো, আমরা পারটারবেশন থিওরি পড়বো, অ্যাপ্রক্সিমেশন মেথড পড়বো, আইডেন্টিক্যাল পার্টিকেলস পড়বো। তো সবই পড়বো, এবং প্রত্যেক ক্ষেত্রেই অপারেটর এবং ম্যাট্রিক্সের যে ব্যবহার বা রিপ্রেজেন্টেশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আহ, ওখানে কোনো ঘাটতি থাকলে আমরা বুঝতে পারবো। তো গতদিন আমি তোমাদের বলা যায় যে অনেকটা থার্ড ইয়ারেরই অথবা একদম প্রাথমিক ধারণাগুলো ডিসকাস করেছিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা শুরুতে সেটা ডিসকাস করে নিয়ে সামনের দিকে যাই। কারো কোনো প্রবলেম ছিল কিনা বলো। আশা করি নেই। তাহলে এখন আমরা আলোচনা করছি যেটা আমি গতদিনও একটু করে, লাস্টের দিকে আমি একটু করে ডিসকাস করেই ছেড়েছিলাম। সেটা হচ্ছে ডিরাক্স ব্রা অ্যান্ড কেট নোটেশন। তার মানে এটা একটা নোটেশন। নোটেশন মিনস আমরা এর আগেও ওয়েভ ফাংশন বা তাদের প্রপার্টিজ সম্পর্কিত যে রিলেশন গুলো অথবা যে ধরনের ফর্মুলেশন গুলো আমরা অন্য পদ্ধতিতে করেছি বা পড়েছি, সেই বিষয়গুলো এখন আমরা আবার ব্রাকেট নোটেশন বা উম, নতুন একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। যেমন দেখো, দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু স্টেট ভেক্টরস। স্টেট ভেক্টরস মানে যে ভেক্টর কোন স্টেটের বা অবস্থা রিপ্রেজেন্ট করে তাকে আমরা স্টেট ভেক্টর বলি। আমরা ধরলাম এম একটা স্টেট আর এন একটা স্টেট, তাহলে এম এবং এন স্টেটের স্টেট ভেক্টরকে আমরা যথাক্রমে সাই এম এবং সাই এন দিয়ে প্রকাশ করি। তাহলে তাদের ডট গুণনকে আমরা যদি ঠিক ভেক্টরের সংজ্ঞা বলি, তাহলে এ ডট বি। ওই অনুযায়ী আবার যদি ইন্টিগ্রেশন বা আমাদের অন্য যে মেথডটা ওখানে ছিল, সেক্ষেত্রে দেখা গেছে যে আহ, দুটো ভেক্টরের, যেহেতু এটা কমপ্লেক্স ভেক্টর, মাথায় রাখতে হবে কোয়ান্টাম মেকানিক্স আমরা যে তোমার স্টেট নিয়ে কথা বলি এবং যে স্পেস নিয়ে কথা বলি, দ্যাট স্পেস ইজ এ কমপ্লেক্স স্পেস। কারণ আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্টই হচ্ছে কমপ্লেক্স। এবং আমরা জানি যে পার্টিকেল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, প্রত্যেকটা পার্টিকেলের ওয়েভ পার্টিকেল ওয়েভ নেচার যখন এসছে, তারপর থেকে আমরা মূলত কোয়ান্টাম মেকানিক্স এর যে মানে অর্থাৎ ফোটন থিওরি অথবা তৎপরবর্তীতে যখন একটা জেনারেলাইজ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা রিয়েলাইজ করলাম, তারপর থেকে কিন্তু ডিসকাশন বা ডিসকাস করাটা শুরু হয়েছে। শ্রোডিঞ্জার্স ইকুয়েশন আসছে, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল আসছে, লুইস ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আসছে। এবং সব জায়গাতে আমরা দেখেছি যে পার্টিকেলকে যে আমরা একটা ওয়েভ নেচারের সাথে তুলনা করি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ কমপ্লেক্স ওয়েভ, এবং দ্যাট ইজ নট অফ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। দেখা যায় পার্টিকুলার ওয়েভ লেন্থ, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা ইউনিট অফ দ্য এনার্জি অ্যাক্টস লাইক এ সিঙ্গেল ওয়েভ, বা তোমার একটা পার্টিকুলার এনার্জির ফোটন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি মেনটেন, কিন্তু তারা সবাই মিলে একটা ওয়েভ প্যাকেটের মতো নেচার থাকে। সেই কারণে আসলে এই পুরো স্পেসটাই হচ্ছে একটা কমপ্লেক্স স্পেস, এবং নেচারটাও কমপ্লেক্স। সেই কারণে আমরা যে ওয়েভ ফাংশন ডিফাইন করি, সেটাও একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন। তাহলে তার কমপ্লেক্স কনজুগেট থাকতে পারে। এখন এ ডট বি মিনস, লক্ষ্য করো, আমরা সাধারণ সংজ্ঞায় পড়েছি এ বি কস। এ বি কস থিটা, যেখানে এ এবং বি দুজনে কিন্তু রিয়েল কোয়ান্টিটি এবং রিয়েল ভেক্টর। এখানে কিন্তু সাই এম এবং সাই এন কোন রিয়েল ভেক্টর এটা আমরা বলি, এবং যদি সেটা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি
দুটো কমপ্লেক্স কোয়ান্টিটির যে প্রোডাক্ট সেটা তৈরি করতে গেলে বা বের করতে গেলে আমরা একটা কমপ্লেক্স কনজুগেট আর একটা সাধারণ ফর্ম এটা গুণ করে লিখি, এবং ডট গুণনটা তখন টোটাল ভলিউমের উপর একটা ইন্টিগ্রেশন মিন করে, অর্থাৎ একটা অ্যাবসলিউট ভ্যালু আমাকে দেওয়ার জন্য আমি। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো? সাই এম ডট সাই এন ইজ ইকুয়াল টু সাই এম স্টার সাই এন। আবার সাই এন ডট সাই এম যদি করি তাহলে উল্টাটা লিখবো সাই এন স্টার সাই এন। তার মানে সাই এম ডট সাই এন মানে হচ্ছে সাই এম ডট সাই সাই এন ডট সাই এম এর কমপ্লেক্স মানে। এই কথাটা ক্লিয়ার হলো কি? নর্মালি কিন্তু রিয়েল ভেক্টরের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এখানে কিন্তু তা নয়। কথাটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা তাই বলো। Yes, sir. Clear. সায়েন ডট সায়েন ইজ ইকুয়াল টু সায়েন স্টার সায়েন, অথচ যখন আমি ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু হিসাবটা ঘুরে যাচ্ছে, তার মানে ওইটার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এটা। তোমাদের কি কমপ্লেক্স কনজুগেট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? জি স্যার। কমপ্লেক্স কনজুগেট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? লজ্জা পাওয়ার কিছু নাই বাবা। Yes, sir. Clear. This shows that the scalar product is linear with respect to post factor while it depends upon prefactor in an antilinear fashion. এই কথাটার মানে দিস শোজ দ্যাট, এই যে আমরা দেখলাম যে এটা ইজ ইকুয়াল টু দিস, এটা ইকুয়াল টু, আমি বলছি যে দিস ইজ ইকুয়াল টু দিস কমপ্লেক্স কনজুগেট, সো এ ডট বি ইজ নট ইকুয়াল টু বি ডট ই ইন কেস অফ কমপ্লেক্স স্পেস। ওকে, আবার আমরা ধরলাম যে সি ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, সো সাই এম স্টার সি সাই এন ইজ ইকুয়াল টু, সিটাকে আগে নিয়ে আসো, কারণ কমপ্লেক্স কোয়ান্টিটি হলো সে ভেক্টর নয়, তাহলে তাকে কমন নিতে পারে। একইভাবে সি অফ সাই এম যদি করি তাহলে ওই ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে। দেখো তো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? প্লিজ বি অনেস্ট ইন ইউর অ্যান্সার। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আমার কাছে শিখতে বসেছো। আর আমি ফোর্থ ইয়ারে পড়ি, আমি থার্ড ইয়ারে পড়ি, এখন স্যারকে সিলি কোশ্চেন কেমনি জিজ্ঞেস? নো নো নো, স্যার কোশ্চেনেরও কোনো বুঝি নাই লাস্টে। কোনো লেভেল নাই, আর বয়সেরও কোনো ফ্যাক্টর নাই। তুমি শিখতে বসছো, শিখবে ব্যাস। স্যার এখানে নট ইকুয়াল টু হইলো কেমনে স্যার? এটা কেন হইলো? মানে এটা বুঝতেছি না স্যার আমি। এটা ইজ ইকুয়াল টু কি আর এটা ইজ ইকুয়াল টু কি? দেখো, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ভেক্টরের এটা ঠিক রাখতে হবে আর কি। একটা আর একটা কমপ্লেক্স কনজুগেট, তাহলে ইকুয়াল কেমন হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার এটা। আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই, এটা বুঝতে ওকে, পারছি। আচ্ছা, এইটা কেন স্টার হলো বলো তো? আমি একটু তোমাদের মানে স্পিড, আন্ডারস্ট্যান্ডিং এর স্পিডটা বা ইনস্ট্যান্ট ক্যাচিং পাওয়ারটা আমি একটু টেস্ট করতে যাচ্ছি, কারণ নাহলে এরপরে আগাইতে গেলে সমস্যা হবে।
কোনটা স্যার স্টার হলো? বুঝতে পারিনি, আমাকে একটু স্যার এই দেখাই। লাইনটা বুঝলাম। তো এটা কি ইন্টিগ্রেট হয়ে স্টার কমপ্লেক্স হয়েছে? লাস্ট লাইনে সি স্টার স্যার লিখতে এটা পারো। ওর, স্যার ওইটা ওর কমপ্লেক্স কনজুগেট। হ্যাঁ, এটা কি ইন্টিগ্রেট হওয়ার পর? এইখানে কমপ্লেক্স কনজুগেট নাই, এখানে কেন? সুবিধার জন্য একটু মনে করাই দিচ্ছি, দেখো। তা এখানে এ, একটা আরেকটা কমপ্লেক্স কনজুগেট সব সময় হিসেবে। আমরা কখনোই সহজ জিনিসকে জটিল করে বুঝবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জটিল জিনিসকে সহজ করে বোঝা। সেজন্য আমি আপাত দৃষ্টিতে সহজ এরকম কিছু প্রশ্ন আমি তোমাদের দিকে ছুড়ে দিচ্ছি। আমাকেও তো কনফার্ম হতে হবে যে আমি সাথে কাদের সাথে কি কথা বলছি, এটা আমার কনফার্ম হতে হবে না। দেখ, খুব মনোযোগ দাও, এখানে জাদু মন্ত্রের কিছু নাই। আমি তোমার চেয়ে আহামরি খুব বেশি মেরিটোরিয়াস লোক না। বিষয়টা হচ্ছে আমি সময় দিয়েছি, তুমি এখনো দাও নাই। তুমি সময় দিলে তুমি আমার থেকে ভালো শিখতে পারবে। দেখ, সাই এম ডট সাই এন, খুব ভালো করে খেয়াল করো। ইজ ইকুয়াল টু কি লিখেছি আমরা? ইন্টিগ্রেশন সাই এম স্টার সাই এন ডি টাউ। ক্লিয়ার? জি, ক্লিয়ার? জি স্যার, এটা বুঝতে পারছি। স্যার সাই এন ডট সাই এম, তাহলে অ্যাকর্ডিংলি এখন এটা ঘুরে যাবে। ইন্টিগ্রেশন সাই এন স্টার স্টার ডট সায়েন সাই এন, ডিটাও। এখানে এখানে বের করুন। সাই এন স্টার সাই এম ডি টাউ। লক্ষ্য করুন, তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি প্রথমে যেটা এখন থাকবে, আমি প্রথমে যদি যেটা এখন থাকবে। ও, লক্ষ্য করো, আমি যদি এখন এই জিনিসটার কমপ্লেক্স কনজুগেট নিই, তার মানে ইন্টিগ্রেশন সাই এম স্টার সাই এন ডি টাউ, এই পুরোটা যদি কমপ্লেক্স কনজুগেট নিই, তাহলে হবে ইন্টিগ্রেশন সাই এম সাই এন স্টার ডি টাউ, রাইট? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। তার মানে এইটার কমপ্লেক্স কনজুগেট নিলে আমি এইটা পাচ্ছি। কার? এইটার কমপ্লেক্স কনজুগেট। তার মানে সুতরাং সাই এম ডট সাই এন কমপ্লেক্স কনজুগেট ইজ ইকুয়াল টু সাই এন সায়েন সায়েন। ডট সাই। হয় কি, ম্যাথমেটিক্যাল ফিলোসফি বা এই লজিক গুলো অত্যন্ত সূক্ষ্ম তো, এবং এর একটা অ্যান্সার মানে এরকম না যে এটাও হইতে পারে এটাও হইতে পারে, এরকম কোনো সম্ভাবনা নাই। এখানে একটাই অ্যান্সার, অর্থাৎ এটা হবে এটা হবে না, এটা বিজ্ঞান তো, লজিক, ম্যাথমেটিক্যাল লজিক। এইটাও হইতে পারে এইটাও হইতে পারে, এরকম কাণ্ড এখানে ঘটবে না, ঘটবে একটাই ঘটবে, এইটা হবে এটা হবে না। আর সেই কারণেই আসলে আমাদের নিট অ্যান্ড ক্লিন ভাবে কনফিডেন্ট হওয়া দরকার। তাহলে এটাকে আমরা শিওর, জি স্যার। আমরা সবাই কনফার্ম যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। জি স্যার। Suppose C is a constant
কমপ্লেক্স কনস্ট্যান্ট বা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট। ইউ শুড সে কমপ্লেক্স কোএফিসিয়েন্ট। তা যদি হয় তাহলে তুমি প্রথমে লিখলা সাই এম ডট সি সাই এন, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাই এম স্টার সি সাই এন ডি টার্ম। সিটা নট অ্যাক্টিং এনি ফাংশন হিয়ার, তাহলে সি ইন্টিগ্রেশন সাই এম স্টার সাই এন ডি টার্ম ইজ ইকুয়াল টু, এটার মানে হচ্ছে সাই এম ডট সাই এন। তার মানে সাই এম ডট সি সাই এন মানে সি ইন্টু সাই এম ডট সাই এনটা মানে একেবারে মুখস্থ সি কমন নিয়েছি সেই জন্য তা কিন্তু নয়, এটা এই লজিক অনুযায়ী আসছে। এবার সি সাই এম ডট সাই এন যখন লিখবো, আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো কিছুকে তুচ্ছ জ্ঞান করে বা কোনো কিছুকে সহজ একদম হালকা মনে করে কম গুরুত্ব দিবে না। পিঁপড়া তোমার তুলনায় প্রচন্ড ছোট একটা প্রাণী, এতটাই ছোট অনেক সময় তুমি দেখতেও পাও না, কিন্তু পিঁপড়াটা যখন তোমার কানের বা চোখের কাছে ঘুরঘুর করছে তখন তাকে প্রথম গুরুত্ব দিতে হবে তোমাকে, কেননা ও যদি কানের ভিতর ঢুকে যায় তাহলে তোমার কোনো শক্তি দিয়ে কাজ হবে না। এই কথাটা মাথায় রেখে কি হলো তাহলে, এই ফর্মুলা অনুযায়ী আসো তো। বুঝা গেল? জি স্যার, এবার বুঝছি। কালিদাস পণ্ডিত কয় যা ভেবেছো তা নয়। তাহলে ওখানে দুইটা লাইন লেখা দেখে যে খুশি হয়ে গিয়েছিলে, এই বিষয়টা ওই না ওই লেভেলের খুশি হওয়ার মতো সহজ না, এই লজিকটা হচ্ছে এরকম। জি স্যার, বুঝতে পেরেছি, এটা খুব সুন্দরভাবে বোঝা গেছে। প্রফেসর ডিরাক চমৎকার দুটো চিহ্ন ব্যবহার করবেন, কেট ভেক্টর বলে স্টেট ভেক্টর গুলো দুটোকে কেট ভেক্টর দুটো রাখবেন। উনি বলেন যে তোমার এই ভেক্টর চিহ্ন টিহ্ন এভাবে ভেজালের দরকার নেই, তুমি হচ্ছে এভাবে লিখ। ওর যা যা ক্যারেক্টার আছে ওর সেম ক্যারেক্টার, তবে তোমার মানে একটা সুবিধা হচ্ছে এর কমপ্লেক্স কনজুগেট যদি হয় তখন তুমি এটাকে লিখবা এইভাবে, জাস্ট চিহ্নটা ঘুরিয়ে দিবা, তাহলে তোমার আর কিছু করতে হবে না। কিরকম, উনি বললেন সাই এম বা সাই এন যাই হোক, যদি এটার কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে সিম্পলি এভাবে লিখ। এনাদের নাম দিলেন কেট, আর এনাদের নাম দিলেন ব্রা। তো একসঙ্গে যখন আমরা এইভাবে লিখি এটাকে বলা হয় ব্রাকেট। আমি যদি এটা সম্পর্কে আর তেমন কিছু না বলে
তোমাকে যদি একটা আমি এখন কাজ দিই যে তুমি উপরে রিলেশন গুলো ব্রাকেট নোটেশনে লিখো, তো লিখতে পারবে? জি স্যার। স্যার পারবো স্যার। তাহলে আমার কোয়ান্টাম মেকানিক্স এত ভয় লাগবে কেন, আমি যদি এইভাবে শিখতে পারি? তোমাদের যে ক্লাস, কলেজে তোমাদের ফোর্থ ইয়ারে ক্লাস হয়, মানে নিয়মিত ক্লাস হয় তোমাদের? হয় না বললেই চলে। স্যার বিভিন্ন পরীক্ষা তো এই জন্য স্যার হয় না স্যার। স্যার আমাদের হয়। বিভিন্ন পরীক্ষার কারণে এক্সট্রা ক্লাস হয় না। বাহ, তাহলে যাদের হয় তারা খুবই ভাগ্যবান, রাইট? স্যার। জি স্যার। এবার সাই এম ডট সাই এন কি লিখেছিলাম বলো তো? আমি উপরে আর যাবো না, এখন বলো কি লিখেছিলাম। সাই ইন্টিগ্রাল মিস্টার সাই সাই এম এন স্টার সাই এন এটাও। ডিটাও। এই ইন্টিগ্রেশনের সঙ্গে ডিটাও রিলেটেড, এবং সায়েন স্টার সায়েন হচ্ছে আমার ডট গুণন এক্সপ্রোচ করার ইন্টিগ্রেশন পথ। আমি ফরগেট অ্যাবাউট দিস। তাহলে আমি বলেছি সাইন ভেক্টর, সাইন ভেক্টর, সাইন স্টার, ইনি কিন্তু এই পুরা জিনিসটা প্রকাশ করলেন। মাথায় ঢুকানোর চেষ্টা করো। কথা মিললো? হ্যাঁ স্যার। সাই এন ডট সাই এম মানে ব্রা সাই এম কেট সাই এন, সাই এম ডট সাই এন মানে ব্রা সাই এম কেট সাই, সাই এন ডট সাই এম মানে ব্রা সাই এন কেট সাই এন। তার মানে ব্রা সাই এম কেট সাই এন এর কমপ্লেক্স কনজুগেট। এবার একটু একবারে দুইটা পদ্ধতির নোটেশন মিলিয়ে নাও। স্যার কি বললেন এতক্ষণ একটু মিলিয়ে নাও। ইন্টিগ্রেশন বা জেনারেল পদ্ধতি এবং ব্র্যাকেট সাথে তোমার লজিক মিলেছে কিনা দেখো, শুরু থেকে দেখতে দেখতে আসো। ঠিক আছে, হ্যাঁ স্যার দিচ্ছি। স্যার বলছিলাম যে উপরে যেটা হয়েছে ব্রাকেট সাই এম সাই এন যেটা এসেছে ওইটারও কি কমপ্লেক্স কনজুগেট হিসেবে
আমি ব্রা সাইয়েন কেট সাইয়েম স্টার এটা লিখতে পারি না? এই যে উল্টায় লেখা তো অসুবিধা কি, তুমি ঘুরাই দাও। এটা ও হ্যাঁ। আচ্ছা স্যার। জি স্যার, করা বুঝতে খুব পেরেছি। সহজ। মাটির পুতুল বানানোর সময় কাদাটাকে যে চেটকে নিয়ে ক্লিন করে কঙ্কর মুক্ত করে মিহি করে ফেলে, এরপরে ওর যা মনে চায় তাই বানায়, তাই না? মাটি কিন্তু একটাই। জি। জ্ঞানটা হচ্ছে মাটির মতো। এই জন্য স্টিফেন হকিং লিখেছেন থিওরি অফ এভরিথিং। সবকিছু সাধারণ সূত্র আছে। বুঝতে পেরেছো? সবকিছু সাধারণ সূত্র আছে। হ্যাঁ স্যার, পড়ছিলাম বইটা। তো এই সাধারণ সূত্র মানে হচ্ছে, মানে মডিউল অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি আগে একদিন বলেছিলাম না যে একজন মানুষ পদার্থবিজ্ঞান অসম্ভব বিচক্ষণ, অন্যরকম ডাইমেনশনে তার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ম্যাথ কিছুই বুঝে না, এরকম কোনো মানুষ এর অস্তিত্ব সম্ভব নাকি পৃথিবীতে? না স্যার, এটা কেন পসিবল না স্যার, সম্ভব? ম্যাথ বাদে তো পদার্থবিজ্ঞানে পসিবল না। বরং বলা যায় অধিকাংশ যারা পদার্থবিজ্ঞানকে একটা লেভেলে গিয়ে ভয় পায়, তারা যখনই ম্যাথমেটিক্যাল লজিক খুব কুইকলি ফাংশনিং করে না ব্রেনে, অথবা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, তারা আস্তে 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 পদার্থবিজ্ঞানের মধ্যে একটা ভূত খুঁজে পায়। একসময় ভূতটাকেই পায়, তারপরে এসে বেরিয়ে আসে। হাস্যকর হলো কথাটা, সত্য কিন্তু। স্যার, তবে একটা বিষয় হচ্ছে কি, আমরা যে ম্যাথমেটিক্স মানেই তো লজিক, তাই না? এই যে এতক্ষণ তোমরা যা শিখলে, বলো তোমাকে এখানে মানে কোনো প্রকার গল্প করার মতো কিছু আছে? কিছুই নেই, প্রত্যেকটা জিনিস লজিক। তাহলে এই লজিক গুলো একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা, একটার সাথে একটা যোগ মানে সংযোজন বিয়োজন বা মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন করতে করতে, ডিভিশন করতে করতে আস্তে আস্তে একটা জটিলতার দিকে পৌঁছে। ওই জটিলতাটার সাথে সাথে আমাদের ব্রেন খুব কনসিস্টেন্টলি যদি কাজ না করতে পারে, তখন আমরা ভয় পেয়ে যাই। কিন্তু ভয় না পাওয়ার জন্য প্রচেষ্টা হচ্ছে আমাদের এই পড়াশোনা। এবার আসো আমরা ব্র্যাকেটের কিছু প্রপার্টিজ অফ সাম প্রপার্টিজ অফ ব্র্যাকেট নোটেশন। তাহলে আমি ধরে নিতে পারি সবাই বুঝতে পেরেছে এটা। জি, বুঝতে পেরেছি স্যার। পরবর্তী টপিকসে যাওয়া যাক। প্রথম চ্যাপ্টারটা আমি খুব স্লো পড়াই সব সময়, প্রত্যেকটা কোর্সে। হুম, কিরকম ধর্মগুলো? ধরো ধরো তুমি যে অপারেট করো, অপারেশন অন এ কেট ভেক্টর ফ্রম দ্য লেফট উইথ অ্যান অপারেটর প্রডিউসেস অ্যানাদার কেট ভেক্টর। ধরো আমরা 1 নাম্বার পয়েন্ট, আমরা এ একটা অপারেটর, আর ফর এক্সাম্পল সাই একটা কেট ভেক্টর। তাহলে এটা আর একটা কেট ভেক্টর প্রডিউস করবে। কখনোই এরকম হবে না যে এটা একটা ব্রা প্রডিউস করেছে, সেটা নাই। আমি জাস্ট ডিফার করার জন্য সাই প্রাইম লিখলাম যে এ কাজ করেছে এর উপরে, তো সে আমাকে আরেকটা কেট ভেক্টর দিল, এরকম হতে পারে। তাহলে একইভাবে যদি এটা এমন হয় যে একটা ব্রা ভেক্টরের উপরে আহ, কাজ করলো, তখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার এই তো একটা ভেজালে ফেললেন, অপারেটরের ডান পাশে তো অপারেট করে, তো কেট ভেক্টর তো ভালোই ছিল, কেট ভেক্টর তো আমরা ডান পাশে লিখতে পারি, ব্রা হলে কি করবো? ভয় পাওয়ার কিছুই নাই, ব্রা হলে এর উল্টাটাই হবে, অর্থাৎ তখন তুমি এভাবে লিখবে।
ক্লিয়ার? জি ক্লিয়ার। জি স্যার। তারপরে আসছে 2 নম্বরে, মনে করো একটা কেটকে তুমি কমপ্লেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবা অথবা অ্যাড করবা, বা তাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাড করবা, সেক্ষেত্রে তারা কি প্রকাশ করবে? প্রথম কথা হচ্ছে যে নাম্বার গুলোকে কমপ্লেক্স নাম্বার, কারণ যেহেতু আমরা আমাদের ভেক্টর গুলো আমরা কমপ্লেক্স স্টেটেই কমপ্লেক্স ওয়েভ ফাংশনের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ইউজ করি, তাহলে যে নাম্বার গুলো আমরা গুণ করবো সেটা কমপ্লেক্স নাম্বার হোক, এবং ডেফিনেটলি তাদেরকে আমরা যোগও করতে পারবো, এবং তাদের ইফ দ্য টোটাল বা এন্টায়ার এন্টিটি ইজ এ কমপ্লেক্স। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার কমপ্লেক্স নাম্বার দ্বারা গুণ করেছো তুমি, ঠিক আছে, আবার টোটালটা যদি কমপ্লেক্স না হয় তখন আবার কিন্তু টোটাল স্টেট ভেক্টরটা কমপ্লেক্স হবে না। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ধরো আমরা যদি মনে করি A1 এবং A2, A1 ইজ এ কমপ্লেক্স নাম্বার যার সঙ্গে মাল্টিপ্লাইড বাই এ কেট ভেক্টর কিউ, আর আরেকটা কমপ্লেক্স নাম্বার ধরো A2 মাল্টিপ্লাইড বাই অ্যানাদার কেট ভেক্টর আর, তাহলে তাই পুরোটাকে মিলে একটা কেট বলতে পারো। এটা হতে পারে, ইটস পসিবল, ইট ক্যান রিপ্রেজেন্ট এ সিঙ্গেল কেট। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তুমি যদি সাম করো, মানে ধরো কন্টিনিউয়াস সাম বের করলা, ফর এক্সাম্পল কেট কিউ এর কন্টিনিউয়াস সাম, ওর হয়তো কোঅর্ডিনেট ছিল ডি কিউ, তাহলে ইট কুড বি অ্যানাদার কেট। দুটো ব্রাশ সঙ্গে একটা কেটকে তুমি গুণ করো, ফর এক্সাম্পল ক্লিয়ার? তারপর আমরা লিখেছি, আমরা পড়েছিলাম এক্সপেক্টেড ভ্যালু, যেটাকে অনেক সময় আমরা মিন ভ্যালু বলে থাকি, বাট এক্সপেক্টেড ভ্যালুটা আর একটু লজিক্যালি ইম্পর্টেন্ট একটা নেই। এক্সপেক্টেড ভ্যালু, মনে করো একটা অপারেটরে এক্সপেক্টেড ভ্যালু বের করছো, তখন আমরা কি করি, নর্মালাইজেশন করি। নর্মালাইজেশন করে আমরা ওটাকে এভাবে লিখি, সাই স্টার এ সাই ডি টাউ। এখন এ সাই করে যদি সে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি বলতে পারি ইন্টিগ্রেশন সাই স্টার সাই প্রাইম ডি টাউ। এবার একটু আগে তোমাকে আমি যে ডেফিনেশনটা শিখিয়েছি মাথায় ঢোকাও, সেই অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি পারি কিনা? জি স্যার, জি স্যার। তা যদি স্যার, পারি তাহলে তো এটাও লিখতে পারি। স্যার 4 নম্বরটা একটু অসুবিধা হচ্ছে, আরেকবার একটু যদি রিপিট করতেন। আগে নিজে দেখো ভালো করে। আমরা একটু আগে বলেছি একটা অপারেটর যদি একটা কেটকে অপারেট করে, তাহলে সার একটা কেট হয়, হয়তোবা তার সিম্বলটা চেঞ্জ হয়। জি। ও, যে কোনো একটা অপারেটরের এক্সপেক্টেড ভ্যালু যখন আমরা বের করি, কেমন হুম, এক্সপেক্টেড ভ্যালুটাকে, এটা কিন্তু ব্রাকেট না, এটা হচ্ছে দুই দিকে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন, অর্থাৎ এই সিম্বলটার মান হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু।
তো মিন ভ্যালু বের করতে গেলে আমরা তখন অ্যাকচুয়ালি ধরে নিই যে এখানে ধরে নেওয়া হয়েছে যে এটা একটা নর্মালাইজেশন ফাংশন, অর্থাৎ সাই স্টার সাই ডিটা ইজ ইকুয়াল টু 1। এটা ধরে নিয়ে এটা এক্সপেক্টেড ভ্যালুকে আমি মিন ভ্যালু বলছি। জি স্যার। তাহলে জি স্যার। জি স্যার। এটার মানে হচ্ছে সাই স্টার এ সাই ডিটা। আচ্ছা আচ্ছা। এক্সপেক্টেড ভ্যালু অফ সাই এ মানে হচ্ছে সাই স্টার এ সাই ডিটা। এ সাই ধরলাম আমরা, এটা সাইকে চেঞ্জ করে সাই স্টার সাই হ্যাশ বা সাই প্রাইম করেছি। তাহলে এইটাকে যদি আমি আগের সিম্বলের সঙ্গে মিলাই তাহলে কি হয় দেখো, এই যে মুহূর্তের মধ্যে ভুলে যাও, সাই এম স্টার সাই এন থিটা মানে কি, সাই এম কেট সাই এন ব্রা। তাহলে আমি জি এটাকে কি লিখতে পারি, মিলাও, কেট ব্রা, তাহলে আমি এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি। হুম। জি স্যার। তা সাই প্রাইমের পরিবর্তে এ আর সাইটা বসানো হয়েছে না? হ্যাঁ, সাই প্রাইম মানেই তো এসআই। আচ্ছা, বুঝছি। কিন্তু তুমি এসআই কিভাবে ছিল, এই নোটেশনটা হচ্ছে জেনারেল নোটেশন। এখানে এসআই যেভাবে লিখেছো ব্র্যাকেটে লিখতে হবে এ কেট সাই, তুমি তাই লিখলে এ কেট সাই। বুঝছি। জি স্যার, এবার বুঝতে পেরেছি। আমি আজকে আর কোনো লেসন দিব না, তোমরা এই পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার করো, নাহলে আমার এই বকবকানি কোনো কাজে আসবে না। আর আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, তোমরা ব্র্যাকেটের প্রপার্টিজ গুলো দেখে শেষ করবা, এরপরে আমি নেক্সট লেকচার শুরু করবো। এটা আমি দিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে, কারণ তোমাদের এখনই প্যাচ লেগে যাচ্ছে। আমি যদি আর একটু ডিপে যাই তাহলে প্যাচ এমন ভাবে লাগবে, মজাটাই নষ্ট হয়ে যাবে। এটা ছিল 3 নাম্বার, তো এই যে 4 নাম্বার দেখো। Now we consider the eigenvalue problem for quantum mechanical state in this notation. বারবার আমি বলেছি যে just this is a notation. If an operator A operates on a gate psi from left, তাহলে আমরা পাই, একটু আগে বলেছি, সে ফর এক্সাম্পল আমরা এই পুরোটাকে বলেছিলাম সাই প্রাইম। তো সাই প্রাইম না হয়ে যদি এটা এরকম হয় যে আমাকে একটা নির্দিষ্ট একটা ভ্যালু দিয়েছে, তার সঙ্গে সাইকেট সাইকেট সেটা আছে, স্যার তাহলে স্যার এখানে ল্যাম্বডা কি স্যার আইগেন মান? ল্যামডা হচ্ছে আইগেন মান, ল্যামডাটা আইগেন মান। জি স্যার। তারপরে আমরা যে নর্মালাইজেশন কন্ডিশন ব্যবহার করেছিলাম, ইন্টিগ্রেশন সাইন স্টার সাইন ডিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এম, কোন জি একটা স্যার। জি ডেল্টা। স্যার। এখন আমরা সরাসরি এটা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তোমাদেরকে জি গুপ্ত স্যার। কুমারের জি পিডিএফটা স্যার। দিয়েছি আমি। জি স্যার, গুপ্ত কুমার স্যার দিয়েছেন স্যার পিডিএফ। আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো বাবা, নেক্সট ক্লাসের আগে তোমরা একটু দয়া করে, দুটো কাজ হবে তোমার, এগুলো তো শোনো, ফিজিক্সের বইগুলো একদম সহজ ইংলিশে লেখা হয়, যেটা বাংলার চেয়েও সহজ। আর আমার কাছে যারা থার্ড ইয়ার থেকে পড়ছো তোমাদেরকেও তো আমি এর আগেও ইংলিশ বই পড়িয়েছি, তো তোমরা নিশ্চয়ই আমার কথার প্রমাণ পেয়েছো যে আসলে ইংলিশে পড়াটাই অনেক সহজ ফিজিক্সটা, বুঝছো না? এমন কঠিন কঠিন টার্মিনোলজি ব্যবহার করা হয় অনেক সময়, মনে হয় যে তার চেয়ে বাংলাটাই মনে হয়, বা মানে ওই ধরনের বাংলার চেয়ে মনে হয় ইংরেজিটাই সহজ। তো আমি একটা কাজ করি, এটা অনেক বড় কিছু না। আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের যারা অনেকেই তো নতুন আমার এখানে ভর্তি হয়েছে, তো আমি আমি কাউকে ছোট বড় করে দেখছি না, বা আমি কাউকে কারোর সাথে তুলনাও করছি না।
কিন্তু দয়া করে তোমরা একটু আমাকে এই পিডিএফটা সম্পর্কে, এখানে যতটুকু আছে তোমার সিলেবাসে কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি আছে, এবং সেটা আমি সবই পড়াবো। বাংলা বইটা নেক্সট ক্লাস আমি শুরু করব। তোমরা দয়া করে আমাকে একটু এই এই অংশটুকু একটু পড়ে আমাকে আগামী দিনে একটা আউটপুট দাও, কেমন? স্যার গ্রুপে পিডিএফটা আমি পাচ্ছি না ঠিক, তো আরেকবার দিলে ভালো হতো। কিরে নাইমা, আমি দিই নাই স্যার মা। আমি শেয়ার করে দিবনি স্যার। স্যার দিবনি স্যার আমি। সবাই ভালো থেকো, আর খুব সিস্টেমেটিক ওয়েতে লেখাপড়া করো। লাফালাফি জাম্পিং করার চেষ্টা করো না, সবসময় মাথায় রাখতে হবে যে এটাই হচ্ছে আমার ক্যারিয়ার, ফিজিক্সটাই আমার ক্যারিয়ার, তাহলে এখানে আমাকে শতভাগ মনোনিবেশ করতে হবে। আর তুমি যত বেশি মনোনিবেশ করবে, যত এই সত্যটাকে উপলব্ধি করবে, তোমার ভবিষ্যতের দরজাগুলো ততই একটা একটা করে খুলতে শুরু করবে। বুঝতে পেরেছো? আমরা কেউ জানি না যে আসলে আমাদের কর্ম আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, আবার আমাদের কর্ম আমাদেরকে কোথায় ছুঁড়ে ফেলে দিতে পারে, কেউ আমরা জানি না। এটা সবসময় মাথায় রাখবে। বুঝতে পেরেছো? পরম বলতে কিছু নাই। জন্মগত ভাবেই সবাই সবকিছু নিয়ে আসছে, এ কথাটা ঠিক নয়। অর্জন করার সুযোগ রয়েছে, কর্ম দিয়ে উপার্জন করার সুযোগ রয়েছে, নিজের যোগ্যতা। অতএব আহ আমি বলবো বারবার, তোমরা এই মিথ্যা থেকে, এই মিথ্যা ধারণা থেকে বেরিয়ে আসো। আমার দ্বারা তো আর কিছু সম্ভব নয়, এটা দিস ইজ রং। নেভার নেভার বিলিভ দ্যাট। তোমার দ্বারা কি সম্ভব নয়? একটা মানুষের সুস্থ মগজ, হাত দুইটা পা দুইটা সুস্থ আছে, আর বডিটা স্বাভাবিক, সেই মানুষের থেকে ধনী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। অতএব সে সবকিছু করতে পারে, সে চাইলে সব জায়গাতে পৌঁছাতে পারে। এটা মাথায় রেখে আমরা কাজ করব। প্রত্যেকটা দিন আমি এরকম কথা দুই একটা আমি বলবোই, কেননা তোমরা অত্যন্ত আত্ম মানে আত্মবিশ্বাসহীন, অথবা নিজের উপর তোমাদের কনফিডেন্স এত কমে যায়, যেটা আমরা তোমাদের পূর্ব প্রজন্ম হিসেবে আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ আমরা তো পৃথিবী থেকে যাব পৃথিবীটাকে তোমাদের হাতে দিয়ে, তাই না? তো ভালো থেকো বাবা সবাই।